এই দেশটা যদি আপনার নিজের দেশ হয়ে থাকে তাহলে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি কখনো নিজের দেশের রাস্তা নিজেই জ্বালিয়ে দেন? নিজের দেশের রেল লাইন ভেঙে ফেলেন, নিজের দেশের বাড়িঘরে আগুন লাগান, আর সব থেকে বড় প্রশ্ন হলো নিজের দেশের মানুষকে ঘর থেকে টেনে বের করে খুন করেন। কখনো কি কেউ নিজের বাড়িঘর নিজেই আগুন লাগায়, নিজের ছেলে মেয়েকে, নিজের মা বাবাকে হত্যা করে? উত্তর যদি না হয়, তাহলে যারা আজ দেশের সম্পত্তি ধ্বংস করছে, দেশের মানুষকে মারছে, তারা আসলে কিসের জন্য লড়াই করছে? দেশের জন্য, নাকি এই দেশটাকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য? আপনি যদি সত্যি এই দেশটাকে নিজের মনে করে থাকেন, তাহলে প্রতিবাদের নামে কেন এই বর্বরতা? কেন ঘরের ভেতরে ঢুকে খুন করছেন? কেন শিশু ও মহিলারা ভয়ে ভীত হয়ে নিজের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে? এই প্রশ্নগুলো সবার জানা উচিত, কিন্তু এই প্রশ্নগুলো না করার ফলে সত্যটা সামনে আসে না। আমি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নই। আজ আমি একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা জাফরাবাদে ঘটেছিল। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু খবর নয়, এটা একটা বাস্তব ঘটনা যা ঘটেছিল আর যার প্রভাব আজও মানুষ বয়ে নিয়ে বেড়াচ্ছে। মুর্শিদাবাদ জেলার জাফরাবাদ ভাগীরথীর কাছের একটি সীমান্তবর্তী এলাকা। সাধারণ গ্রাম, সাধারণ মানুষ, হিন্দু মুসলিম মিলিয়ে বছরের পর বছর পাশে থাকা একটা জায়গা। সেই জায়গাতে 2025 সালের এপ্রিল মাসে এমন কিছু ঘটলো যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে রয়ে গেল। সব কিছুর শুরু হয় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে। 2025 সালে এই আইন তৈরি হয়। এই আইন যখন কার্যকর হয়, অনেক মুসলিম মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। তাদের দাবি, এই আইনে ওয়াকফ সম্পত্তির ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়াচ্ছে, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। সেই ক্ষোভের মধ্যেই শুরু হয় এই প্রতিবাদ। 8 এপ্রিল উমরপুর রাস্তা অবরোধ করা হয়, জাতীয় সড়ক 12 বন্ধ করা হয়, পুলিশের গাড়িতে আগুনও দেওয়া হয়। এই সমস্ত কিছু ঘটনা ঘটার সময় তখন একটা রাজনৈতিক প্রতিবাদ হিসেবেই দেখা হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে এই পরিস্থিতি হাতছাড়া হতে শুরু করে। 11 এপ্রিলের পর থেকে প্রতিবাদ আর প্রতিবাদ থাকে না। সরকারি বেসরকারি গাড়ি ভাঙচুর, নিমতিতা স্টেশনের ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া, রেল লাইনকে অবরোধ করার চেষ্টা, স্থানীয় সাংসদের অফিসেও হামলা করা হয়। তখন বোঝা যাচ্ছিল এটা আর আইনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, ভেতরে ভেতরে অন্য কিছু কাজ করছে। আর 12 এপ্রিল এই দিনটা ছিল জাফরাবাদের জন্য একটা ভয়ঙ্কর দিন। সেদিন এক হিংসাত্মক মব সরাসরি ঢুকে পড়ে হিন্দু পাড়ার গলিতে। বাড়ি বাড়ি ভাঙচুর, লুটপাট, কাঁচা বোম ছোড়া, আগুন, এসব দেখছিল জাফরাবাদের হিন্দু পাড়া। 72 বছরের হরগোবিন্দ দাস এবং তার ছেলে 42 বছরের চন্দন দাসকে তার নিজের বাড়ি থেকে টেনে এনে বের করে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়। इस वक्त जाफराबाद के मैं उस घर में हूँ जहाँ चंदन दास और हरिगोविंद दास जो पिता और पुत्र थे, उनकी हत्या यहीं पे से घर के बाहर खींच के लेके जाया गया था उनको, और उनकी हत्या हुई थी। आप देख কি হয়েছিল, এই তো আগে ইট পাথর ঝাড়ছে সব, আমরা সব বাড়িতেই বসে আছি, যে চলে গেল সবাই, টাল টুল ভেঙে সবাইকে ইট পাথর ঝুড়ে চলে গেল একবার। তারপরে আবার এলো দুবারের বেলায়, এই যে দরজায় বাড়ি মারছে সবই, ওই যে এখানে ওখানে বাড়ি মেরে কুড়ুল ছেনি এইসব। তিনবারের বেলায় তখন টেনে নিয়ে যে কোপালে আমার স্বামীকে, আমার ছেলেকে। আমার নাতি বলছে, নাতি যাচ্ছে তো গালাগালি করছে, কি ওকে ধর। তো আমার নাতি বলছে কি, দিদা দাদু পরে আছে এক জায়গায়, মামা পরে আছে এক জায়গায়, আমি যদি বাড়ি হয়ে যাচ্ছি তো আমার স্বামী একবারই শেষ হয়ে গেছে, যেভাবে হয়ে পরে আছে। শুধু এই কারণে যে তারা হিন্দু। এটা কোনো সংঘর্ষ ছিল না, এটা ছিল লাঞ্চিং। একই দিনে পুলিশের গুলিতে মারা যায় 17 বছরের নাবালক ইজাজ আহমেদ শেখ। অর্থাৎ এই সহিংসতায় প্রাণ হারালেন 2 জন হিন্দু এবং 1 জন মুসলিম। আহত হন 10 জনেরও বেশি, শত শত বাড়ি ধ্বংস হয়ে যায়,
সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল এরপর। প্রায় 400-রও বেশি হিন্দু পরিবার, নারী, শিশু, বৃদ্ধ ভয়ে সব কিছু ফেলে রাতের অন্ধকারে মালদা বা ঝাড়খণ্ডের দিকে পালিয়ে যায়। নিজের ঘর ছেড়ে পালানো মানে কি, সেটা তিনিই জানেন যিনি অনুভব করেছেন। 13 এপ্রিল পরিস্থিতিকে কিছুটা নিয়ন্ত্রণে আনে। পুলিশ 144 ধারা জারি করে, ইন্টারনেট বন্ধ করে, কেন্দ্রীয় বাহিনী নামানো হয়, প্রায় 200 জনকে গ্রেপ্তার করা হয়। রাজ্যপাল ঘটনাস্থলে যায়। এই ঘটনার বিচার প্রক্রিয়া শুরু করা হয়। শেষ পর্যন্ত 2025 সালে 23 ডিসেম্বর জঙ্গিপুর ফাস্ট ট্র্যাক আদালত জাফরাবাদ লাঞ্চিং মামলায় 13 জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এটা আইনের দিক থেকে একটি বড় সিদ্ধান্ত, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই ক্ষতি কি কখনো পূরণ করা যেতে পারে? তখন প্রশ্ন আসবে, কারা দাঙ্গা করলো, কেন করলো? প্রতিবাদ শুরু করেছিল মুসলমান সম্প্রদায়ের মানুষ, কিন্তু দাঙ্গা করেছে হিংসাত্মক মব। ধর্ম এখানে অস্ত্র হয়েছে, রাজনীতি এখানে ইন্ধন দিয়েছে, আর সাধারণ মানুষ এখানে তার শিকার হয়েছে। শুধু কেউ হিন্দু বলে, আবার কেউ মুসলমান বলে। রাজনীতির লাভ ক্ষতি অবশ্যই থাকবে, কিন্তু যে মায়ের কোল খালি হলো, যার ঘর পুরলো, এর হিসাব কে দেবে? আমি এই ভিডিওতে কাউকে দোষী সাব্যস্ত করছি না, আবার কাউকে নির্দোষও প্রমাণ করছি না। আমি শুধু এটাই বলছি, প্রতিবাদ যদি নিয়ন্ত্রণের বাইরে যায়, যদি ধর্মকে হাতিয়ার করা হয়, তাহলে শেষ পর্যন্ত ক্ষতিটা সাধারণ মানুষেরই হয়। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনারা কি মনে করেন এই ঘটনাগুলো শুধু আইন বা রাজনীতির সমস্যা, নাকি আমরা সমাজকে পরিচালনা করতে কোথাও ব্যর্থ হচ্ছি? মন্তব্যে আপনার মতামত অবশ্যই লিখুন, কিন্তু একটাই অনুরোধ, ভাষাটা যেন মানুষের মতো হয়। ঘৃণা ছড়াবেন না, ঘৃণা করবেন না। আর যদি আপনি চান বাস্তব ঘটনা, নিরপেক্ষ বিশ্লেষণ এবং মানুষের দৃষ্টিকোণ থেকে সমাজকে দেখা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এখানে কোনো পক্ষ নেই, এখানে শুধু সত্যটাকেই বোঝানোর চেষ্টা করা হয়। ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন। চুপ থাকলে কখনো ইতিহাস বদলায় না। ভালো থাকবেন।